নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি নিউজ ভিউজ। আমরা বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। হেমতাবাদের বিজেপি বিধায়ক আত্মহত্যাই করেছেন, ময়নাতদন্তের রিপোর্ট উদ্ধৃত করে বললেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় সুইসাইড নোট থেকে উঠে এসেছে মামুদ আলী ও নিলয় সিনহা নামে দুই ব্যক্তির নাম। ইংরেজবাজার থেকে নিলয় সিনহাকে আটক করেছে পুলিশ। বিজেপির টাকা 12 ঘন্টা বন্ধে মিশ্র প্রভাব উত্তরবঙ্গ জুড়ে। কোচবিহারে ব্যাপক বিক্ষোভ, বিজেপি কর্মীদের গ্রেফতার 15। ব্যাপক সাড়া মিলেছে উত্তর দিনাজপুর জেলায়। জলপাইগুড়িতেও একই চিত্র, বন্ধ দোকানপাট, বেসরকারি বাস। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সচিন পাইলটকে সরালো কংগ্রেস হাইকমান্ড। অবশেষে মুখ খুললেন সচিন পাইলট। আস্থা ভোটের দাবিতে কোমর বেঁধেছে বিজেপি। বুধবার মাধ্যমিকের ফল প্রকাশ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী। সকাল 10টায় ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সিবিএসই দশমেরও ফল প্রকাশ বুধবার। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। শুরুতেই নজর রাখবো হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্য মৃত্যু। অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। ময়না তদন্তের রিপোর্ট সামনে এসেছে এবং ময়না তদন্তের রিপোর্ট আজকে উদ্ধৃত করে নবান্নের সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানান যে ময়না তদন্তের রিপোর্ট বলছে আত্মহত্যাই করেছেন বিজেপি বিধায়ক এবং জীবিত অবস্থায় তিনি গলায় দড়ি দিয়েছিলেন, একথা উল্লেখ করেন স্বরাষ্ট্র সচিব। এর পাশাপাশি তিনি এটাও বলেন যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে দেবেন্দ্রনাথ রায়ের বুক পকেট থেকে এবং সেই সুইসাইড নোটে দুজন ব্যক্তির উল্লেখ ছিল, নাম উল্লেখ ছিল, মামুদ আলী এবং নিলয় সিনহা। এই দুজনের মধ্যে একজনকে ইংরেজবাজার থেকে আটক করেছে পুলিশ, তার নাম নিলয় সিনহা। ব্যবসায়িক কিছু কারণ ছিল যেই কারণে একটা সমস্যা চলছিল এদের সঙ্গে। যদিও এই যে আত্মহত্যার তত্ত্ব, সেই তত্ত্ব মানতে নারাজ বিজেপি এবং এই বিষয়টিকে সামনে রেখেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আজকে রাষ্ট্রপতি ভবনে গিয়ে ডেপুটেশন দিয়েছে সিবিআই তদন্তের দাবি জানিয়ে। অন্যদিকে রাজ্য বিজেপি নেতৃত্ব তারাও সিবিআই তদন্তের দাবিতেই অনড়। সিআইডি তদন্তে তাদের কোনো রকমভাবে আস্থা নেই, পরিষ্কার করে আজকে এ বিষয়ে তারা সরব হয়েছেন। সার্বিকভাবে দেখতে গেলে এই বিষয়টিতেই এবারে সরগরম রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। খুন নয়, আত্মহত্যাই করেছেন বিজেপি বিধায়ক, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে। আর সেই ময়নাতদন্তের রিপোর্টকে উদ্ধৃত করেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন জীবিত অবস্থায় গলায় ফাঁস লাগানো হয়েছিল হেমতাবাদের বিজেপি বিধায়কের পকেট থেকে পাওয়া একটি চিরকুটের প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব বলেন, মৃতের পকেটে একটি কাগজের টুকরো পাওয়া গিয়েছে। সেখানে দুই ব্যক্তির নাম, ছবি এবং মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। তাদের সম্পর্কে কিছু কথাও বলা হয়েছে। মঙ্গলবার এই ঘটনায় জড়িত সন্দেহে মামুদ আলী ও নিলয় সিনহা নামে দুজনের নাম উঠে আসছে, যার মধ্যে নিলয়কে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ। সেই মরদেহ পোস্টমর্টেম পরীক্ষার জন্য রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয় এবং পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গিয়েছে। রিপোর্টে একটি নন কন্টিগুয়াস লিগেচার মার্ক বা কালশিটের দাগ ঘাড়ে তার উল্লেখ আছে এবং বাঁ হাতে প্রেশার অ্যাব্রেশন, একটা ক্ষতচিহ্ন চাপের ফলে সেটা দেখা গেছে এবং বলা হয়েছে যে এই ইনজুরিগুলি অ্যান্টিমর্টেম, অন্য কোনো ইনজুরি ডিটেক্ট করা যায়নি। সিভিল সার্জনের মন্তব্য প্রসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, ডেথ ওয়াজ ডিউ টু এফেক্টস অফ হ্যাঙ্গিং অ্যাজ নোটেড অ্যাবাভ, অ্যান্টিমর্টেম ইন নেচার। হ্যাঙ্গিং যেটা মৃত্যুর আগে হয়েছিল, তার ফলে মৃত্যু। ফার্দার ইনফরমেশন পাওয়া যাবে কেমিক্যাল এক্সামিনেশনের পর। সমূহের তদন্ত চালিয়ে প্রাথমিকভাবে রাজ্য পুলিশ অনুমান করছেন ঘটনাটি সম্ভবত আত্মহত্যার। তবে দলীয় বিধায়কের মৃত্যুকে খুন হিসেবে দেখছে বিজেপি শিবির। পাশাপাশি রাজ্য সরকারের বক্তব্যের কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা। পোস্টমর্টম রিপোর্টে যেটা আশা করা হয়েছিল হত্যা নয় আত্মহত্যা বলা হবে, তাই দেওয়া হয়েছে। কারণ পোস্টমর্টম রিপোর্টের দরকারটা কি আছে? তার কারণ মৃতদেহ মেলার সঙ্গে সঙ্গে পুলিশ রিপোর্ট জানিয়ে দিয়েছে যেটা হত্যা নয় আত্মহত্যা। অতএব পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষাও পুলিশ করেনি, যেখানে পরিষ্কারভাবে
বডিটা যেখানে ঝোলানো হয়েছে, যদি উনি আত্মহত্যা করতেন, যে কোনো আত্মহত্যা করা লোক সঙ্গে সঙ্গে পাশের ওই খুঁটি জড়িয়ে ধরে বাঁচবার চেষ্টা করে, এটাই স্বাভাবিক আছে। দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে মঙ্গলবার সিবিআই তদন্ত চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দেন বিজেপির কেন্দ্রীয় নেতা সহ বাংলার সাংসদরা। এরপর বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য, রাজ্যে অরাজকতা চলছে। पश्चिम बंगाल में प्रजाता तो सूली पे लटका हुआ। अभी तक कार्यकर्ताओं की हत्या हो रही थी, सांसदों को रोका जा रहा था, अपने क्षेत्र में जाने नहीं दिया जा रहा था। अब जनप्रतिनिधियों की हत्या भी होने लगी और हत्या के साथ साथ उसको आत्महत्या दिखाकर पूरा सिनेरियो बदला जा रहा है। मैं समझता हूँ देश के अंदर पश्चिम बंगाल एक ऐसा अराजक राज्य हो गया है, वहाँ की सरकार को एक भी सत्ता में बने रहने का अधिकार नहीं है। এদিকে হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে এদিন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করে বিজেপির যুব ও মহিলা মোর্চার সদস্যরা। মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের অভিযোগ, খুনের পিছনে তৃণমূলের হাত রয়েছে। যখন প্রথমেই বলে দিল, কিছু না দেখেই বডি নামাবার আগেই পুলিশ এসপি বলে দিচ্ছে যে আত্মহত্যা, উনি কি করে জানলেন? উনি তো ওখানে যায়ও নি ঘটনাস্থলে, আগে থেকেই জেনে নিলেন। তখন উনি বললেন না কিন্তু চিট পাওয়া গেছে, তার কিছুক্ষণ কয়েক ঘন্টা বাদে উনি বললেন পকেটে চিট পাওয়া গেছে। একদিকে বিধায়কের মৃত্যুকে খুন তকমা দিতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির, অন্যদিকে সিআইডির তদন্ত প্রক্রিয়ায় ফের নতুন কোনো মোড় আসে কিনা সেদিকে তাকিয়ে কৌতূহলী মহল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী যেটা অভিযোগ করছেন যে বিজেপি এই মৃতদেহ নিয়েও রাজনীতি করছে, নোংরা রাজনীতির খেলায় নেমেছে বিজেপি। যেখানে মৃত বিজেপির বিধায়ক, তার পরিবারের পাশে থাকা দরকার, তার পরিবারের প্রতি সমবেদনা, সব রকম সাহায্যের আশ্বাস দেওয়ার কথা, সেই কাজ না করে বিজেপি এখন নোংরা খেলায় মেতেছে। পাশাপাশি তদন্তকারী আধিকারিক এবং চিকিৎসক যারা ময়না তদন্ত করেছেন তাদেরও অপমান করছে বিজেপি নেতৃত্ব। এর পাল্টা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি মনে করিয়ে দেন রিজওয়ানুর রহমান মৃত্যুর পর কিভাবে কলকাতায় প্রতিবাদ আন্দোলনে সরব হয়েছিল, কিভাবে রাজনীতিতে নেমেছিল তৃণমূল কংগ্রেস। মৃত্যুকেই সমর্থন করা যায় না, আর ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম কারণ উনি আমার সাথে অ্যাসেম্বলিতে ছিল। কিন্তু যে নোংরামিটা করছে, যে মরা ধরার রাজনীতি, এর আগেও প্রমাণ হয়েছিল যখন পুরুলিয়ায় গাছে ঝুলছিল সেটাকে ধরে রাজনীতি করে নোংরা রাজনীতি করেছিল, পরে প্রমাণ হলো সেটা আত্মহত্যা। মা খেতে পাচ্ছে না, মা খেতে পাচ্ছে না, আমাকে গুলি করো মমতা মা, তারপরে দেখা গেল নাটকের লোক তাকে দিয়ে করানো। এই ক্ষেত্রেও তার প্রতি সমবেদনা না জানিয়ে, তার পরিবারের প্রতি তাদের পাশে না দাঁড়িয়ে এটাকে নিয়ে একটা নোংরা রাজনীতি বিজেপি করছে। ডাক্তারদের অপমান করছে, যারা পোস্টমর্টম করে তাদের অপমান, যারা নিরপেক্ষভাবে তদন্ত করছে তাদের অপমান করা। ববি হাকিম খুব তার মধ্যে স্মৃতিশক্তি একটু লোপ পেয়েছে, তিনি ভুলে গেছেন এই কথাগুলো। এক একটা বিষয় নিয়ে কীভাবে তুলকালাম করেছেন। যে মিজানুর রহমান তো যিনি মারা গেছিলেন ট্রেন থেকে পড়ে, সেটা যখন বলা হচ্ছে এটা হত্যা, আত্মহত্যা, সেটাকে হত্যা বলে পুরো কলকাতা দিনের পর দিন বন্ধ করে রেখেছিলেন। এটা যেন ওনারা ভুলে না যান। আর সেই মৃতদেহের উপরে রাজনীতি করে আজকে ক্ষমতায় এসছেন। এবং যারা যারা যে মারা গেছিল, যে লাশ তিনি রাজনীতি করেছিলেন, তার দোষীরা এখনও সাজা পায়নি, তার তদন্ত কমিশনও হয়নি, কমিশনের রিপোর্টও আসেনি, কোনো মানুষ তার সুরাহাও পায়নি। সেই জন্য যারাই সব কথা বলছেন, তারা যে রাজনীতি করে এসছেন, তাদের মুখে কথা শোভা পায় না। আমরা ন্যায় চাইছি, সিবিআই তদন্ত চাইছি, মানুষও চাইছেন, কারণ এই সরকারকে এখানকার কোনো মানুষ আর বিশ্বাস করে না। বিজেপি বিধায়কের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপির প্রতিনিধি দল, এবং সেখানে অমিত শাহের কাছে সিবিআই তদন্তের দাবি জানায় এই প্রতিনিধি দল। যেটা বারবার করে বলা হয় যে যেভাবে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, প্রহৃত হচ্ছেন, সেটা একেবারেই একটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নিচের দিকে চলে গিয়েছে সেই বিষয়টাকেই প্রমাণ দেয়। এর পাশাপাশি কৈলাস বিজয়বর্গীয় বলেন যে যেভাবে বিজেপি রাজ্যে উত্থান হচ্ছে সেই উত্থানকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবং পুলিশের সহায়তায় পুলিশ যেখানে ক্রিমিনালদের সহায়তা করছে, ক্রিমিনালদের সুযোগ করে দিচ্ছে, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন, সেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একেবারে ভেঙে পড়েছে এই রাজ্যে। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এই বিষয়গুলো উত্থাপন করা হয়। পাশাপাশি দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর সিবিআই তদন্তের পক্ষে জোর সওয়াল করেন কৈলাস বিজয়বর্গীয়রা। এদিকে বিজেপির ডাকা 12 ঘন্টা উত্তরবঙ্গ বন্ধে মিশ্র প্রভাব পড়েছে। সবথেকে বেশি প্রভাব পড়েছে কোচবিহারে। কোচবিহারে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কেন্দ্রীয় টার্মিনালের সামনে বিক্ষোভ দেখাতে গেলে 15 জন বিজেপি কর্মী সমর্থককে আটক করা হয়। এর পাশাপাশি জলপাইগুড়ি, বালুরঘাট বিভিন্ন জায়গায় মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে। দোকানপাট বন্ধ ছিল, যদিও সেই রকমভাবে রাস্তায় লোকজন বেরোয়নি। তবে পাহাড়ে এই বন্ধের কোনো প্রভাবই দেখা যায়নি। বাস চলাচল যেরকমভাবে চলছিল সেই রকমই স্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা যায়। শিলিগুড়ির জনজীবনে কোনো রকম প্রভাব পড়েনি আজকের এই বন্ধে। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধে মিশ্র প্রভাব উত্তরবঙ্গ জুড়ে। সকাল থেকেই কোচবিহারের রাজপথে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কেন্দ্রীয় টার্মিনালের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হন 15 জন বিজেপি কর্মী সমর্থক। বাসের সামনে শুয়ে পড়েন বিজেপির কোচবিহার জেলার সভাপতি মালতী রাভা। স্বভাবতই সকাল থেকে বাস চলাচলে বিঘ্ন ঘটে। এমতো অবস্থায় বাধ্য হয়ে পুলিশকে বল প্রয়োগ করতে হয়। উপস্থিত ছিলেন বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কেন্দ্রীয় টার্মিনালের সামনে থেকে বন্ধের বিরুদ্ধে মিছিল বের করেন। প্রবল উত্তেজনা সৃষ্টি হয় এই এলাকায়। ঘুঘুমারিতে বিজেপি কর্মীরা জমায়েত করেছিল, সেখানে পুলিশ কিন্তু তাদের উপর লাঠি চার্জ করে এবং বহু বিজেপি কর্মীদের তুলে নিয়ে যায়। কোচবিহার পৌরসভার সামনে থেকে ধিক্ষার মিছিল বের করেন তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পার্থ প্রতিম রায়, জেলা পরিষদ পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জালিল আহমেদ, পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ প্রমুখরা। কোচবিহার 1 নম্বর গুড়িয়াটি অঞ্চলের চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বন্ধ সমর্থনকারীদের দিকে। অভিযোগ, তৃণমূলের কিছু কর্মী সেখানে জমায়েত করে বসেছিল। হঠাৎ করে বিজেপির বাইক বাহিনী হাতে লাঠি নিয়ে তাদের উপর চড়াও হয় এবং তৃণমূল কর্মীরা যে চেয়ারে বসেছিল সেই চেয়ার টেবিল ভেঙে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। একজন তৃণমূল কর্মী আহত হয়। অন্যদিকে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের সকাল থেকেই ব্যাপক সাড়া মিলেছে উত্তর দিনাজপুর জেলায়। পাশাপাশি মৃত বিধায়কের বাড়িতে যাওয়ার জন্য রায়গঞ্জে এলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। জলপাইগুড়িতে একই চিত্র। বন্ধ দোকানপাট, সরকারি বাস চললেও বাসে নেই কোনো যাত্রী। শহরে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন। আবার বালুরঘাট শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস স্ট্যান্ড থেকে ছাড়া সরকারি বাস চলাচলে বিজেপির কয়েকজন সমর্থক ও কর্মী বাধা দিতে গেলে পুলিশ তাদের সেখানে থেকে হটিয়ে দেয়। অন্যদিকে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বলরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি কার্যালয় ও বিজেপি কর্মীদের বাইক ভাঙচুর করা হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল বিজেপির সংঘর্ষ মাথা ভাঙার পাড়াডুবি এলাকায়। সকাল থেকে রাজনৈতিক উত্তেজনা। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধে জলপাইগুড়িতে মিশ্র প্রভাব। বন্ধ দোকানপাট, বন্ধ বেসরকারি বাসও। বাজারে কিছু দোকান খুললেও ক্রেতার দেখা নেই বললেই চলে। বিজেপির অভিযোগ, পুলিশ ও তৃণমূল নেতারা জোর করে দোকান খোলানোর চেষ্টা করছে। দক্ষিণ দিনাজপুর জেলায় মিশ্র প্রভাব পড়েছে, নেই কোনো ধরপাকড়। জনজীবন কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। বন্ধে কোনো প্রভাব পড়ল না শিলিগুড়ির জনজীবনে। এদিন সকাল থেকে শিলিগুড়িতে সরকারি বাস পরিষেবা ছিল স্বাভাবিক। অন্যদিকে এদিন শিলিগুড়ি শহরের জনজীবন ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় এখন একটা ছোট্ট বিরতির পর ফিরছি। বিরতির পরে যে বিষয়ে আমরা নজর রাখবো, স্বাস্থ্য ভবনের সামনে আজকে এসএফআই এর বিক্ষোভ প্রদর্শন এবং সেই বিক্ষোভ প্রদর্শনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড। সঙ্গে থাকুন। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড।
রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ফিরলাম বিরতির পর। স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা দাবি করে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ এসএফআই এর। বেহাল চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীদের গাফিলতি সহ একাধিক বিষয়ে দাবি তুলে ডেপুটেশন জমা দিতে যায় এসএফআই। সেক্টর 5 টেকনো ইন্ডিয়া কলেজের সামনে পৌঁছতেই সেখানে বিশাল পুলিশ বাহিনী এসে মিছিল আটকে দেয়। এরপর প্রচুর পুলিশ কর্মীদের নিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়ার পর তাদের সঙ্গে বচসা হয় পুলিশ কর্মীদের। বেশ কয়েকজনকে আটক করে সেক্টর 5 থানায় নিয়ে আসা হয়। কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে বিধাননগর সেক্টর 5 থানার পুলিশ এবং কোনো কিছু না জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, যা বেআইনি। পুলিশের তরফ থেকে এমনটাই বক্তব্য। অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন যে যেখানে আইন শৃঙ্খলাই নেই, যেভাবে করোনার পরিস্থিতিতে রাজ্য একের পর এক তথ্য গোপন করছে, যেভাবে চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, যেভাবে চিকিৎসা না পেয়ে মৃত্যু হচ্ছে, তার প্রতিবাদেই এই বিক্ষোভ, এই আন্দোলন। পুলিশ যেভাবে বিক্ষোভকারীদেরকে মেরেছে, যেভাবে তাদের উপর লাঠিচার্জ করেছে, তা নিন্দনীয়। আজকে স্বাস্থ্য ভবনে ছাত্ররা, ছাত্র ফেডারেশনের কর্মীরা তারা বিক্ষোভ দেখিয়েছেন, জেনুইন, সঙ্গত। পুলিশ প্রশ্ন করছে এটি কি আইনসম্মত হচ্ছে? আরে আইনের কি আছে এর মধ্যে? 18 বছর বয়সের ছেলেটা বিনা চিকিৎসায় মারা যায় যে প্রশাসনের এখতিয়ারে। 26 বছর বয়সের যুবকটা ঘুরে ঘুরে ফ্যাপা করে কোথাও ভর্তি হতে পারলো না, মরে গেল। সেই প্রশাসন আইন দেখাচ্ছে। কি অবস্থা পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে? কি চলছে? কার্যত টেস্ট হচ্ছে না। কোথায় টেস্ট হবে কেউ জানে না। যদি কেউ কখনো বাই চান্স করোনা পজিটিভ হয়, বাই চান্স কেন, এখন তো অনেক হচ্ছে, সে কোথায় যাবে, কি করবে, কোথায় ভর্তি হবে, কে তার দেখভাল করবে, কোন দপ্তর, পুলিশ, স্বাস্থ্য, কর্পোরেশন, কে কি করবে, কেউ জানে না। এদিকে রাজ্যে করোনায় আক্রান্তের যে আপডেট এই মুহূর্তে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তুলে ধরা হয়েছে, সে বিষয়ে একটু নজর রাখবো। আজকে মোট আক্রান্তের সংখ্যা যেটা জানতে পারা যাচ্ছে 32,838। 24 ঘন্টায় 1,390 জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং গত 24 ঘন্টায় 24 জনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। মোট মৃতের সংখ্যা 980 এবং অ্যাক্টিভ কেস 11,927। সুস্থ হয়ে ওঠার হার 60%-এর কিছুটা বেশি, 60.69% সুস্থ হয়ে উঠেছেন করোনা থেকে। এবং সার্বিকভাবে যখন এইরকম একটা পরিস্থিতি, কলকাতাতেও আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়ে গিয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে কলকাতায় কোভিড-19 মোকাবেলায় নোডাল অফিসার রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন এবং করোনা পরিস্থিতির মোকাবিলায় সামগ্রিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোন কোন বিষয়গুলোয় জোর দেওয়া হচ্ছে, সে বিষয়ে আজকে কথা বলেন তিনি। বিশেষত
যেটা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন যে সেফ হাউসগুলোকে আরও বেশি করে কিভাবে গড়ে তোলা যায় সেই বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে, সেই বিষয়গুলোর ওপর নজর দেওয়া হয়েছে আজকের আলোচনায়। আমাদের প্রত্যেককে হ্যাবিটস আরও চেঞ্জ করতে হবে, মাস্ক পরা থেকে শুরু করে অল্পই কড়াকড়ি বেশি করে মানতে হবে। এটা সার্বিক ইস্যু বটেই, কিন্তু কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে আমরা আজকে মূলত সেই সব হ্যাবিট, কন্টেনমেন্ট জোনে প্রোটোকল নিরসলি মানা প্রভৃতি ছাড়াও আলোচনা করছিলাম কিভাবে সেফ হোম বাড়ানো যায়, কিভাবে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের ফ্যাসিলিটি বাড়ানো যায়, কিভাবে স্যাটেলাইট সেন্টার্স একদিকে যেমন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, সেই সঙ্গে গুজব এবং আতঙ্কও বাড়ছে অনেকটা। সম্প্রতি হালিশহর পুরসভার অন্তর্গত এনভিএফ পুলিশ ক্যাম্পে করোনা আক্রান্তদের এনে চিকিৎসা করার খবর ছড়িয়ে পড়া মাত্রই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের পর এই খবর গুজব বলে ঘোষণা বীজপুর থানার পুলিশের। কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য রোগীদের উত্তর 24 পরগনার হালিশহর বাগমোড়ে এনভিএফ ক্যাম্পে পুলিশ কোয়ার্টারে রাখা হবে এই খবর ছড়িয়ে পড়া মাত্রই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। কোয়ারেন্টাইন সেন্টার করতে বাধা দিতে ঘোষপাড়া রোড পথ অবরোধ করেন এলাকার মানুষ। অবরোধকারীদের হঠাতে পুলিশ অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরবর্তী সময় বীজপুর থানার পুলিশের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয় যে কোভিড আক্রান্তদের রেখে চিকিৎসা করা হবে, এই খবর সম্পূর্ণ গুজব। এখানে শিক্ষানবিশ পুলিশ কর্মীদের রেখে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষানবিশদের নিয়ে আসা হচ্ছে এখানে, যারা আগামী দিনে পুলিশে যোগ দিয়ে সাধারণ মানুষের সুরক্ষার কাজে যোগ দেবেন। দয়া করে কেউ গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না, এমনটাই আবেদন জানিয়েছেন বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ। আপনাদের এখানে হয়তো একটা গুজব কোন জায়গা থেকে হয়তো রিউমার হয়তো ছড়িয়েছে যে এখানে আমরা কিছু কোভিড পেশেন্টকে এনে ডাকছি। গল্পটা একেবারেই তা নয়। আমাদের কিছু ট্রেনিংস আপনারা সকলেই জানেন। আগে একটা বলে দিই একটা কথা, সেটা হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখা। এটা তো আমরা বারবার বলছি, সব জায়গাতে বলছি, সামাজিক দূরত্ব, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা। যদিও এখন মাস্ক পরে কথা বলতে কষ্ট হচ্ছে বলে মাস্কটা করলাম, এবং স্যানিটাইজ করা, নিজেদেরকে স্যানিটাইজার ইউজ করা, হাত ধোয়া ইত্যাদি ইত্যাদি। কোনো কিছু যেমন থেমে নেই সেরকম আমাদের ট্রেনিংটাও তো থেমে থাকে না। আমাদের একটা ট্রেনিং চলতেই থাকে, সারা বছরের যা যা পরিকল্পনা থাকে সেই অনুযায়ী ট্রেনিংও চলে। তো সেই নিয়মেই, প্রথাগত নিয়মেই কনস্টেবলের ট্রেনিং হয়, সাব ইন্সপেক্টর হয়, এটসেট্রা এটসেট্রা, প্রি প্রমোশনাল ট্রেনিং এটসেট্রা, অনেক কিছু হয়। তো প্যানিক করবেন না। যদি কেউ এখানে আপনাদেরকে এটা বুঝিয়ে থাকে কোভিড পেশেন্ট জেনে রাখছি, একদম বাজে কথা, এবং এটার কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ রিউমার। এবং দায়িত্ব নিয়ে আপনাদের কাছে এখানে দাঁড়িয়ে বলছি। আর যেখানে আমরা রাখছি সেটাও কোনো পাবলিক প্লেস নয়, যেটা আমাদের নিজস্ব প্রেমাইসেস, যেখানে ট্রেনিং হয় সেই রকম ট্রেনিংসদেরই আমরা এনে রাখছি। তো এই ট্রেনিংসদেরকে রাখতে গিয়েও যদি আমরা বাইরের যারা রয়েছেন তাদের কাছ থেকে যদি আমরা অবস্ট্রাকশন পাই, খুব দুঃখজনক ঘটনা। আসছি পরের খবরে। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে প্রথম থেকেই সরব বাম এবং কংগ্রেস। এবার বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা দাম বৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, তার পাশাপাশি রাজ্যপালকেও চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি চিঠিতে যেটা উল্লেখ করেন যে যেভাবে কলকাতায় সিএসসি একচেটিয়া ব্যবসা করছে, মনোপলি বিজনেস তৈরি করেছে, সেই বিষয়টিকে তিনি ইঙ্গিত করেন। কলকাতা এবং শহরতলিতে যেভাবে বিদ্যুতের দাম বাড়ছে, এটা আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে তো রেকর্ডই, সারা পৃথিবীতেও একটা রেকর্ডের জায়গা চলছে। যার 1 টাকা বিল আসতো আজকে তার 3 টাকা বিল আসছে। 4 মাস বন্ধ, করোনা, আমপান, সমস্ত কাজকর্ম বন্ধ। মানুষ তাহলে এই টাকাটা দেবে কোত্থেকে? মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সবাই গরিবের জন্য কাঁদছেন, চোখে চোখ ফেলছে। অথচ এই মানুষগুলোর জন্যে
যেখানটায় চোখের জল ফেললে কাজে লাগবে সেই জলটুকু তারা ফেলতে পারছেন না, উল্টো হু হু করে বিদ্যুতের দাম বাড়ছে। এটা আমি মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমি চিঠি দেবো আজই, যদি তাতে কাজ না হয় পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য তৈরি হব। নিউজ ভিউজের সময় আরও একটা বিরতি, আর বিরতির পর থাকছে আগামীকাল অর্থাৎ বুধবার মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। সঙ্গে থাকুন। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. বুধবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। এদিন নবান্নে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকেই মুখ্যমন্ত্রীকে ফোন করেন এবং সেখানেই ফোনে তিনি এই বিষয়টি ঘোষণা করেন যে আগামীকাল মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। শুক্রবার হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। এদিকে আগামীকালই অর্থাৎ বুধবারই সিবিএসই দশমেরও ফল প্রকাশ হতে চলেছে। আজকে টুইট করে কথা জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। বুধবার প্রকাশ হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ করা হবে মেধা তালিকাও। সকাল 10:30 থেকে জানা যাবে ফল। ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা রেজাল্ট দেখে নিতে পারবেন www.wbse.org, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com। মাধ্যমিকের ফল প্রকাশের পাশাপাশি সিবিএসইর দশমেরও ফল প্রকাশিত হবে, টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। সব পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গত 18 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এবছর মোট 10,15,888 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 33,000 কমলেও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। এবছর মোট পরীক্ষার্থীর মধ্যে 4,39,879 জন ছাত্র। ছাত্রীর সংখ্যা 5,76,009 জন। শুক্রবার উচ্চ মাধ্যমিকেরও ফল প্রকাশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আসছি পরের খবরে। শহরে একের পর এক অগ্নিকাণ্ড ঘটেই চলেছে। আজ 7 সকালে আলিপুর জজ কোর্টে ভয়াবহ আগুন লাগে। আদালতের 13 নম্বর কক্ষের সমস্ত নথিপত্র ভস্মীভূত হয়ে যায়। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে ছাই নথিপত্র, তখনও দমকলের কর্মীরা একাংশে জল দিচ্ছেন। ধোঁয়ায় ঢেকেছে এলাকা। মঙ্গলবার 7 সকালে আলিপুর জজ কোর্ট চত্বরে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। 13 নম্বর কোর্টরুমে আচমকা আগুন দেখে প্রত্যক্ষদর্শীরাই খবর দেন স্থানীয় থানায়।
এরপর দমকলে খবর যায়। আগুন লাগে অতিরিক্ত বিচারপতির কক্ষ ও রেকর্ড রুমে। 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়, তবে দুর্ঘটনাগ্রস্ত রুমে থাকা জিনিসের 80%ই ভস্মীভূত হয়ে গেছে বলে দমকল সূত্রে খবর। ছাই হয়ে গিয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, আসবাব সহ মামলার প্রচুর নথি। এর ফলে ভবিষ্যতে অধিকাংশ মামলা নিয়ে সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা। এদিন 13 নম্বর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সম্পূর্ণ অক্ষত রয়েছে বাকি ঘরগুলি। প্রাথমিকভাবে ইলেকট্রিক্যাল ফায়ার থেকে আগুন ছড়িয়েছে বলে মনে করছেন দমকলের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। রাজ্যের বিভিন্ন খবরাখবরে আমরা নজর রাখলাম। এবার নজর রাখবো রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতির দিকে। বিগত দুদিন ধরে যে রাজনৈতিক ডামাডোল চলছিল, সেই ডামাডোলের এক প্রকার একটা ছেদ এনে দিল কংগ্রেস হাইকমান্ড। সচিন পাইলটকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে, তার পাশাপাশি রাজ্য মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো, যদিও দল থেকে এখনো তাকে বহিষ্কার করা হয়নি। এবার সচিন পাইলট কি সিদ্ধান্ত নেন, তিনি কি বিজেপিতে যোগ দেন, এই বিষয়গুলো এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। অন্যদিকে অশোক গেহলতের হাতে এই মুহূর্তে রয়েছে 100 জন বিধায়ক। এই 100 জন বিধায়ক, যদিও যে সংখ্যাগরিষ্ঠতা দরকার, অর্থাৎ 101 জন ম্যাজিক ফিগারে পৌঁছানোর জন্য বিধায়কের সমর্থন দরকার, সেটা এখন তার হাতে নেই। একজন কম বিধায়কের এখন পিছিয়ে রয়েছেন তিনি। এবার এই জায়গা থেকে বিজেপি কোমর বেঁধে লেগে পড়েছে যে কিভাবে আস্থা ভোটে আনা যায়, ফ্লোর টেস্টে আনা যায় এবং বিধানসভা দখল করা যায়। সার্বিকভাবে বলা যেতে পারে যে জোর কদমে রাজস্থানের যে অভ্যন্তরীণ রাজনীতি তা চলছে এগিয়ে। আপাতত পথের কাঁটা সরিয়ে ফেলতে পেরেছেন অশোক গেহলত। উপমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সচিন পাইলটকে সরিয়ে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। মঙ্গলবার কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা সচিন পাইলটকে অপসারণের কথা ঘোষণা করেন। রাজস্থানে প্রদেশ কংগ্রেসের দায়িত্বভার কাকে দেওয়া হচ্ছে তার নামও ঘোষণা করেন তিনি। कांग्रेस पार्टी ने कुछ निर्णय लिए हैं जिनकी व्याख्या करने के लिए बीच में आपके में उपस्थित हूं। पहली बात, श्री सचिन पायलट जी को, श्री विश्वेंद्र सिंह जी को और मीना और श्री रमेश मीना जी को उप मुख्यमंत्री और मंत्री पद के भार से फौरी तौर से मुक्त किया जाता है। কিন্তু তাতেও কি মুখ্যমন্ত্রীর কুর্সি শেষ পর্যন্ত বাঁচবে গেহলতের? আপাতত সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে কংগ্রেস এবং গেহলত শিবিরে। কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের পর রাজস্থানেও হোটেল রাজনীতি শুরু হয়েছে। এদিকে মুখে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী দাবি করলেও খাতায় কলমে তা মিলছে না। তড়িঘড়ি এদিন রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গেও সাক্ষাৎ করেন গেহলত। অন্যদিকে এদিন সচিন পাইলটকে দলের প্রদেশ সভাপতি পদ এবং মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলার পরে টুইট বার্তায় সচিন লিখেছেন, সত্যকে হয়রান করা যায় কিন্তু পরাস্ত করা যায় না। বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে আস্থা ভোট ছাড়া গেহলতের আর কোনো বিকল্প নেই। কিন্তু সেই আস্থা ভোটে গেলে কি সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন পাবেন গেহলত? এই প্রশ্নেই আপাতত তোলপাড় জয়পুরের রাজনীতি। রাজস্থান বিধানসভায় মোট আসন 200, ম্যাজিক ফিগার 101। এই মুহূর্তে কংগ্রেসের হাতে রয়েছে 100 জন বিধায়ক। সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে আরও একজনের সমর্থন দরকার। উল্টো দিকে বিরোধী বিজেপি শিবিরের বিধায়ক সংখ্যা 73। তাদের সঙ্গে রয়েছে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক দলের 3 বিধায়ক। এই পরিস্থিতিতে সচিন পাইলট দাবি করে আসছেন তার সঙ্গে রয়েছেন 25 জন বিধায়ক। সচিন যদি বিজেপির সঙ্গ দেন তাহলে কি কুর্সি দখল করতে পারবে বিজেপি? টান টান রাজনৈতিক নাটকের প্রেক্ষাপট তৈরি মরু রাজ্যে। এবার দেখার মধ্যপ্রদেশের পুনরাবৃত্তি রাজস্থানেও হয় কিনা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ইতিমধ্যেই রাজস্থানে বিজেপি কোমর বেঁধে নেমে পড়েছে। আগামীকাল সকাল 11টায় গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বিজেপির এবং বসুন্ধরা রাজে তিনিও পৌঁছে যাচ্ছেন। সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন এবং আগামী যে গেম প্ল্যান, সেই গেম প্ল্যান কি হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আমাদেরও অবশ্যই নজর থাকবে সেদিকে। রাজস্থানে কি পরিস্থিতি তৈরি হয় সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো এবং সেই আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। আগামীকাল ঠিক রাত 9টায় আবারও ফিরে আসব দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন আরোহী নিউজ। শুভরাত্রি।